যদি দলগুলো একমত হয়ে যাও তাও কিন্তু ইলেকশন নিয়ে আমি শঙ্কা দেখি। গণভোটটা যদি আল্লাহ না করে যদি আপনার যদি না ভোট জিতে যায় তখন তাহলে আপনি জুলাইয়ের এই মানে সংস্কার তারপর এগুলো আপনি বাস্তবায়ন করবেন কীভাবে? দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেন না, ঐক্যবদ্ধ কিংবা হতে না পারা কিংবা হচ্ছে কি দ্বিমত থাকাটাই হচ্ছে কি ডেমোক্রেসির সৌন্দর্য। কিন্তু ঘটনা হচ্ছে কি মৌলিক বিষয়গুলোতে এক হচ্ছে কিনা, বা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং তিনটি মোট আদাগে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। তো বিচার তো বিচারক প্রক্রিয়া চলবেই, এটা তো আসলে যদি কেউ ইন্টারফেয়ার করে তখন সে বিচারক প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হবে। সংস্কারের জন্য অনেকগুলো ঐক্যমত কমিশন গঠন করা হয়েছিল, অনেকগুলা মোটা দাগে আমাদের অনেক সাফল্য রয়েছে এখানে, কিন্তু সাফল্য ছাড়িয়েও সেগুলোকে বাস্তবায়ন করার জন্য এখন বাস্তবায়ন পদ্ধতি সেখানে বলা হচ্ছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি এখন যে গণভোট উনি যে প্রসঙ্গটি টানলো, গণভোটের আলাপটি আসলো এবং সেখানে এগুলা কী পরিমাণ, কেউ চাচ্ছে যে জুলাই সনদটা বাস্তবায়ন করে সেটার অধীনে ইলেকশন করা, কিংবা কিছু কিছু মানুষ চাচ্ছে বা দল চাচ্ছে যে ইলেকশনের আগে সেগুলোকে বাস্তবায়ন করা। আর এর বাইরে হচ্ছে নির্বাচন, যে নির্বাচন নিয়ে আপনি প্রশ্নটি তুলেছেন। দেখুন আসলে ঐক্যবদ্ধ হতে পারছে না। আমি মনে করি যে ধরুন এই মুহূর্তে উনি যে একটা কথা বললেন যে আসলে দলগুলা যে এই সমস্যাগুলো রিডিউস না করলে ইলেকশনের দিকে যাবে কীভাবে। আসলে দেখুন আমাদের এই মোটা দাগে আমাদের রাজনীতি সংকট তো রয়েছেই, কিন্তু রাজনীতি সংকটের বাইরেও আমি একটি আশঙ্কার জায়গা দেখি, যদি দলগুলো একমত হয়ে যাও তাও কিন্তু ইলেকশন নিয়ে আমি শঙ্কা দেখি। এটা হচ্ছে আমার একটা আশঙ্কার জায়গা। শুধুমাত্র ঐক্যবদ্ধ হলে যে ইলেকশনটা হয়ে যাবে বা ইলেকশনটা নিশ্চিত, এ ব্যাপারে আমি নিশ্চিত না। আর সেকেন্ড কথা হচ্ছে কি আপনার ঐক্যবদ্ধ যে হতে পারছে না সেটার জন্য ধরুন ঐক্যমত কমিশনের যে সংস্কারটার কথা আমি আসতেছি। তো ঐক্যমত কমিশনের যে সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো তো ধরেন আমাদের বহুদিন পরে আমাদের একটা নতুন কালচার, অন্তত ইউনূস সরকারের আমি এটা ক্রেডিট দিব, তারা সব দলকে একটা চায়ের অনেক 40টার বেশি মনসম্মত মিটিং হয়েছে, সেখানে তারা একটা পরিবেশ তারা তৈরি করেছে যেখানে আসলে মত বিরোধ থাকলে তারা সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা বা ডিবেট হতে পারে। এখানে কিন্তু খুব সুন্দর ডিবেট হয়েছে, যেটা আমরা অনেক আগে পার্লামেন্টারিয়ান ডিবেট বলতাম, পার্লামেন্টে যে ডিবেটগুলো হতো সুস্থ তারা ডিবেট, সেখানে আমি দেখেছি যথেষ্ট সুন্দর ফাইট দিয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব অ্যাডভোকেট শিশির মনির কিংবা আরও অন্যান্য জনরা। তো সে জায়গা থেকে এখন শেষ মুহূর্তে আসছে, কিন্তু এই জিনিসটা যদি আমরা ঐক্যমত না পৌঁছাতে পারি তাহলে সেটা আমাদের মোটা দাগে রাজনৈতিক ব্যর্থতা। এবং আমরা মনে করি যে এই সংকটটা আসলে মূলত মোটা দাগে রাজনৈতিক সংকট। এবং নোট অফ ডিসেন্ট রেখে যদি আপনি গণভোটে যান তাহলে কিন্তু সেই গণভোটটাও কিন্তু মানে কোন পর্যায়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে কি আমি আরেকটা বড় আশঙ্কার জায়গা দেখি, যেটা অনেকে বলছে যে বিশেষ করে জামাত যে কথাটা বলছে যে ইলেকশনের আগে নভেম্বর মাসে তারা যে গণভোটটা চাচ্ছে। এখন দেখুন গণভোটের যে প্রক্রিয়াটা, যে প্রসেসটা, সেই প্রসেসটা সম্পর্কে আমাদের সাধারণ মানুষ কিন্তু সেটা সম্পর্কে খুব বেশি জানে না। হ্যাঁ, ইভেন অনেক পলিটিশিয়ানদের মধ্যে ধারণাটা নাই। তো এখন এই মুহূর্তে যদি আপনি যে ইলেকশনের বাইরে আগে যদি একটা ইলেকশন করেন, মানে ইলেকশন তো করতে হবে আপনাকে, যদি আলাদা গণভোট করতে হন, সেক্ষেত্রে যদি দেখেন আপনি একটা ইলেকশন কন্ডাক্ট কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। তো সে জায়গা থেকে আমরা সেটা কি সরকার বহন করতে পারবে কিনা একটা বড় প্রশ্ন। আর একটা বড় কথা হচ্ছে মানুষ যেহেতু জানে না, এবং মানুষ যেহেতু নির্বাচন বলতে ওটাকেই বোঝে যে আমার প্রতিনিধি নির্বাচন করে আনতে হবে, আমার দলকে ক্ষমতা আনতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই আগে যদি গণভোটটা হয় তাহলে সে কিন্তু ভোটের টার্নিংটা কমে যেতে পারে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি ধরুন দেখা গেল যে 50% যদি নিচে চলে আসে, বলছেন যে মানুষ জানে না, এই মানুষের প্রতি কি এটা কি বা মানুষ বা আমরা যেটা রাজনীতিবিদরা বলেন জনগণ, না তারা এই জনগণের প্রতি অবিচার কি? না আমি অবিচার কথা বলতেছি না, মানে এই জিনিসগুলো তো গণভোট তো অহরহ বাংলাদেশে হয়নি, তাই না? এবং গণভোটের ধারণাগুলা বাংলাদেশে হাতে গোনা 2-3 বার মনে গণভোট হয়েছে, 3 বার হয়েছে গণভোট, তাই না? তো এখন এই গণভোটটার মানুষ তো প্রচলিত সম্পর্কে ধারণা অবহিত না। এখন আপনি যদি আলাদা একটা গণভোট, এত বড় একটা গণভোট আয়োজন করেন, সেখানে ভোট টার্নিং ওভার যদি 50% নিচে কমে আসে, ইভেন গণভোটের হা ভোটে 70% সম্ভবত পেতে হয়, তো সেটা যদি না পায় তখন তো সেটা আওয়ামী লীগের ফেভারে যাবে। তো আমি মনে করি যে এর আগে যদি এটা আপনি করেন তাহলে কিন্তু এটা কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি করবে, আওয়ামী লীগকে ফিরে আনার জন্য বরং একটা প্লাস বেনিফিট পয়েন্ট হিসেবে কাজ করবে। এটা একটা বড় একটা শঙ্কার জায়গা। আর আপনি বলতেছেন যে ইউনূস সাহেব কেন বারবার ওখানে গিয়ে বলতে হচ্ছে নানা জায়গায়, সরকারকে কেন ব্যাখ্যা দিতে হচ্ছে ফেব্রুয়ারিতে। এখন দেখুন ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সে ব্যাপারে আমার একটু যদি পরিষ্কার করতেন গণভোটের সাথে আওয়ামী লীগের সম্পর্কে। আমি তো বলে ফেললাম, ধরেন হচ্ছে কি গণভোটে যদি আপনার ভোট টার্নিং ওভারটা যদি 50% নিচে চলে আসে, কারণ সবাই তো এখানে ভোট দিতে যাবে না। ইভেন ধরেন যে মানুষটা ধরেন হয় দানের শীর্ষকে ভোট দিবে বা দাড়িপাল্লাকে ভোট দিবে বা অন্য কোনো মার্কে ভোট দিবে, সে তো আসলে ধরে রয়েছে যে সে জাতীয় নির্বাচনে তাকে ভোট দিবে, তো সে এই গণভোট সম্পর্কে সে অবহিত না। এখন সে যদি মনে করে যে আমি এই ভোটে গেলাম না, বরং এটা বেটার হতো যে বা বেটার প্রসেস হয় যেখানে যদি আপনি একই সাথে গণভোট কিংবা একই সাথে যদি একই দিনে, তাহলে আমাদের খরচটা কম হতো,
আমাদের একটা মিসম্যানেজমেন্টও জায়গা থাকতো না, এবং ভোট টার্নিং ওভার তো আমরা বেশি দেখাতে জামাত পারতাম। কিন্তু বলেছে যে যে ব্যালট বক্স আপনারা কিনবেন এই জাতীয় নির্বাচনের জন্য সেটি গণভোটে ব্যবহার করা যাবে, সুতরাং ওই ধরনের কোনো খরচের প্রশ্ন না, আমাদের একটা ইলেকশন কন্ডাক্ট করতে আমাদের যে পরিমাণ ম্যান পাওয়ার এঙ্গেজ করতে হয় সেটা অনেক একটা খরচের ব্যাপার, এবং আমাদের নির্বাচন কিন্তু একটা ব্যয়বহুল প্রক্রিয়া। আমাদের মতো দেশের জন্য নির্বাচন অবশ্যই একটা ব্যয়বহুল প্রক্রিয়া, এটা বললে হবে না। আর একটা বিষয় হচ্ছে, ধরুন আপনার এখন ভোটের যদি টার্নিং ওভারটা কম হয় সেটা কিন্তু আওয়ামী লীগের ফেভারে যাবে, কারণ আওয়ামী লীগ তখন এই জিনিসটা এস্টাবলিশ করতে পারবে, দেখো আমাদের ছাড়া গণভোট করছে। এখন গণভোটটা যদি আল্লাহ না করে যদি আপনার যদি না ভোট জিতে যায়, তখন তাহলে আপনি জুলাইয়ের এই মানে সংস্কার তারপর এগুলো আপনি বাস্তবায়ন করবেন কিভাবে? তখন তো সে বাস্তবায়ন করার পথ থাকে না। কারণ আমি মনে করি যে এটা একটা ডেঞ্জারাস গেম, এবং সেটাকে আসলে জাতীয় নির্বাচনের দিকেই একই দিনে হওয়া উচিত, এবং এটাকে কেন্দ্র করে যে নতুন নৈরাজ্য সৃষ্টি করা, যেটা রাজীব ভাই বললো, যে নৈরাজ্যের দিকে আমাদের হাঁটা উচিত না। আরেকটা বিষয় হচ্ছে, ধরুন ইউনূস সাহেব কেন বারবার বা তার উপদেষ্টা মণ্ডলীদেরকে কেন বারবার বলা হচ্ছে যে সেফ এক্সিট এবং নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে? এবং দেখুন আমাদের যে রাজনীতির দলগুলোকে এখনো পর্যন্ত ইউনূস সরকার সবাইকে আস্থা আনতে পারেনি। এটা আমি মনে করি যে ইউনূস সরকারের একটা ব্যর্থতা, কিংবা রাজনৈতিক দলগুলোর একটা ব্যর্থতা। তারা কেন আস্থা নিতে পারতেছে না, কিংবা ইউনূস সরকার আস্থা নিতে পারতেছে না। এখন এই জায়গাটা থেকে ধরুন যদি আপনি মিনিমাম কোনো আস্থা না থাকে, আপনি যদি আস্থা না থাকে, তাহলে এতদিন পর্যন্ত সংস্কার কমিশনের বৈঠকগুলো হলো, এখন লাস্ট মোমেন্টে যদি আপনি আস্থা না নিতে পারেন, ইলেকশনটা কিরকম হবে? তাহলে আস্থার সংকট থেকে তো আপনি একটা ইলেকশন, এত বড় একটা ইলেকশন পার্টিসিপেট করতে পারবেন না। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, ইলেকশনও তো একটা তফসিলের পরবর্তী ইলেকশন, কিন্তু একটা সিঙ্গেল ডে প্রসেস না। ইলেকশন কিন্তু একটা লম্বা প্রসেস, আপনার প্রচারণা থেকে শুরু করে এটা কিন্তু সবগুলো ইলেকশনের পার্ট। তো আপনার আস্থা নাতে, এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো ওই মোটা দাগে সন্তুষ্ট লেভেল পর্যন্ত পোষায়নি। তো সেটা যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু এই আশঙ্কাটা থেকে নির্বাচনের যত দিন ঘনিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে এরকম কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। কিন্তু এটা তো তারা বারবারই বলে আসতেছে, কিন্তু সেটা তো দৃশ্যমান আপনার করে দেখাতে হবে, তাই না? এবং সেই আস্থা নেওয়ার জন্য আমি যেটা মনে করি, আমি আগেও অনেকবার বলেছিলাম যে এই ইলেকশন কমিশন কিন্তু 5ই আগস্টের পরে গঠিত হয়েছে, এবং তার সক্ষমতা কতটুকু সেটা দেখার জন্য আমাদের 2-4টা টেস্টিং কেস হিসেবে আমাদের পাইলটিং করার জন্য আমাদের 2টা সিটি কর্পোরেশন, 2টা উপজেলা, 2টা পৌরসভা, এরকম কয়েকটা ইলেকশনও করে দেখা যেতে পারে।